मुस्कुराता हुआ गुल खिलाता हुआ मेरा यार, मुस्कुराता हुआ गुल खिलाता हुआ मेरा यार, 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 आँखें मलता हुआ तन चुरा। গুড মর্নিং টু মাই অল ফ্রেন্ডস। আর আশা করি গত রাতে সকলেই ভালো সুনিদ্রা হয়েছে। আজকেও সারাটা দিন ভালো যাক, এটুকু আমার শুভকামনা। আমাদের মানে যতটুকু দেশে, আমাদের সারা দেশে জালিয়াতি কারবার তো ছেয়ে গেছে। এই দিক দিয়ে আমাদের ভারতবর্ষে মানুষজন বলুন, তারা একটা শিল্প পর্যায়ে নিয়ে গেছে কী করে মানুষকে ঠকাবো। সে আপনি ডিজিটাল অ্যারেস্ট বলুন, অনলাইন চিটিং বলুন, ব্যাংক ক্রাফট বলুন, সব রকম ওষুধের জালিয়াতি বলুন, ভেজাল ওষুধ মিশিয়ে দেওয়া, ভেজাল চা মিশিয়ে দেওয়া, এসব তো ভারতের কিছু কিছু ক্রিমিনাল আছে, তারা এইসব সুন্দর করে। ভবিষ্যতে ওদের পরিবারে কী পরিস্থিতি হবে, ঈশ্বরের একটা অভিশাপ বলে একটা জিনিস আছে। মানুষকে ঠকালে গাড়ি বাড়ি ধন দৌলত হয়তো অবৈধভাবে করা যায়, ওষুধ জালিয়াতি করে মানুষকে প্রাণনাশের প্রাণঘাতীর মতো ব্যবসা করছে। শুধু তাই নয়, এরকম আরও আছে। কিডনি, মানে চিন্তা করুন, এগুলো ভারতবর্ষে বেশি হয়, পশ্চিমবঙ্গে তো আছে। এর মধ্যে দেখুন ভালো ডাক্তার যাদের প্রায় মাসে ৮০-৯০ হাজার, ১ লাখ টাকার আরও বেশি ততদিন রোজগার, তো তারাও এইসব কিডনি বিক্রি করে সেই কিডনি পাচার করে দেওয়ার পেশাতে যুক্ত। তারপর তো আরও অবৈধ অনেক কিছুই আছে, সেটা নিয়ে আমি পরবর্তী একটা ইচ্ছা আছে করার ভিডিও। আলিপুর কোর্টের এরকম লয়ার পর্যন্ত এগুলোতে এরকম অনেক মানে ভদ্রস্থ পেশায়, সমাজের ভদ্রস্থ সম্মানীয় মর্যাদাপূর্ণ পেশাতেও মানুষ এই কিডনি পাচার, কিডনি কেটে নেওয়া, নানা রকম প্রলোভন, তার সঙ্গে চামচা বেলচা আছে। আরেকটা হচ্ছে ফ্ল্যাট জালিয়াতি। মানুষ এখন বাড়ি ঘর কালচারটা কলকাতার নষ্ট করে দিয়েছে। চারদিকে অবৈধভাবে হোক বৈধভাবে, অবৈধ সংখ্যা তো বেশি আছেই, প্রশাসন যেরকম থাকবে তার কাজকর্ম ঠিক সেরকমই হবে। সেই সুযোগ নিয়ে অনেক অবৈধ বিল্ডিং বা ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেখানেও জালিয়াতি হচ্ছে। মানুষ তার সারা জীবনের সঞ্চয়ের পয়সা দিয়ে একটু সুখের জন্য, শেষ জীবনটা ভালো মতো কাটানোর জন্য মানুষ কিছু জায়গায় পছন্দ মতো কিছু ফ্ল্যাট সামর্থ্য অনুযায়ী, আর্থিক সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট কেনে। কিন্তু এই ফ্ল্যাটও দেখবেন কত রকম জালিয়াতি আছে। মানুষ তো আমাদের পক্ষে, সবার পক্ষে তো সম্ভব না এত খোঁজখবর নেওয়া। এর মধ্যে হয়তো ধরুন ৯০% বা 85% আমাদের প্রশাসনের উপর বা পৌরসভার উপর নির্ভর করতে হয়, পৌরসভার উপর নির্ভর করতে হয়, কর্পোরেশনের উপর। কিন্তু সেখানে মানে ঘুঘুর বাসা, মানে ভালো রোজগার, খুব সুন্দরভাবে প্রচুর পয়সা কামানো যায়, আতুর ঘর বলা যায়। ২ নম্বরই করে অবৈধভাবে রোজগার করে আতুর ঘর হচ্ছে কলকাতা কর্পোরেশন বলুন, পৌরসভাগুলো বলুন। এটা আপনার শুনেছেন, ধরাও পড়ছে অবৈধভাবে, মানে ক্ষমতাবান লোকের দয়া পেলে, তার চটিচাটা মানুষ হতে পারলে, বা প্রশাসনের যদি খুব জানাচোনা হমাচোনা হন, তাহলে আপনি অন্তত পৌরসভা একটা চাকরি আপনি পেয়ে যাবেন। বিদ্যা আপনার যাই থাকুক, 8 পাস থাকুক, 9 পাস থাকুক, পড়াশোনার জন্য নাও থাকে, মোটামুটি ছোটো কাজ আপনি অন্তত ১৫-২০ হাজার টাকা মাসের চাকরি আপনি পেয়ে যাবেন, পেয়ে গেছেও এখানে। এবার বলি আপনাকে, যার জন্য আজকে আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা দেখতেই পাচ্ছেন, ভবিষ্যতে আরও ৫-১০ বছর পর দেখবেন এই পরিণতি আরও খারাপ হয়ে যাবে। এবং সারা ভারতবর্ষের মধ্যে সব দিক দিয়ে, অর্থনৈতিক দিক থেকে শুরু করে প্রত্যেকটা দিক বা সামাজিক দিক, পশ্চিমবঙ্গের স্থান কোথায় গিয়ে দাঁড়ায় আপনার মিলিয়ে নেবেন। এর জন্য আমরাও দায়ী, জনগণ সবচেয়ে প্রধান দায়ী হচ্ছে আমরা। বাঙালির সেই মানে
শিক্ষা দীক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, এইসব মনীষীদের, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, এইসব মনীষীদের মানে বা আরও যারা মনীষী আছে আমাদের এখানে প্রচুর, বাংলা আমরা গর্ববোধ করি তাদের জন্য। আজকে সেই বাঙালিরা নিজেদের মানে চাটুকারিতা বলুন বা সচেতনতার অভাব আমি বলবো না, ধান্দাবাজ। ওইভাবেই আমরা ভোট দিই, ওইভাবেই মানুষ জনপ্রতিনিধিদের আমরা নির্বাচন করি, তার ফল যা ফল হওয়ার হচ্ছে এরকম হবে। ভবিষ্যতে মিলিয়ে দেবেন এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়। ক্রেতা সুরক্ষা দপ্তর একটা আছে পশ্চিমবঙ্গে, তার কতটুকু কাজ হয় মামলা মোকদ্দমা হলে মোটামুটি প্রতারিত ব্যক্তিরা তার ক্ষতিপূরণটা পায়। ক্রেতা সুরক্ষা দপ্তরে 40% অভিযোগ আছে, আজকে যেটা নিয়ে আমি ভিডিও করছি, মানুষ ফ্ল্যাট কালচারে চলে গেছে। নিজের একটা বাড়ি থাকা আর ফ্ল্যাটের মধ্যে থাকা অনেক তফাৎ, পরিবেশটা অনেক তফাৎ হয়ে যায়। একটা রেকারিং খরচা ফ্ল্যাটে আছে, জমাদার থেকে শুরু করে, পাম্প চালানো থেকে শুরু করে, সাফাই কর্মী থেকে শুরু করে সব কিছু ব্যাপারে আছে। বা ডেভেলপমেন্ট একটা খরচা, নিয়মিত খরচা ফ্ল্যাটবাসীদের দিতে হয়। যাই হোক, সেটা এখন কলকাতায় হচ্ছে, গা ঘাসাঘাসি করে, কোনো নিয়মকানুনের ব্যাপার নেই, 4 ফুট ছাড়ার কোনো ব্যাপার নেই, জোর যার মুলুকটা, কোনো আইনের কোনো মানে হদিশ নেই, আইনের কোনো ব্যবস্থা নেই, যে যেরকম পাচ্ছে অবৈধভাবে ব্যবসা করে নিচ্ছে। এবার তোলাবাজ আছে, সমাজ বিরোধীরা আছে, আর তারপর তো আপনার কী বলে ক্ষমতাশালী পাওয়ারফুল রাজনৈতিক ব্যক্তিত্ব তো আছেই, সেখান থেকে কিছু কামিয়ে নেওয়া যায়। তা এই হচ্ছে পরিস্থিতি কলকাতা। আপনি দেখবেন কোনো ভালো বাড়িঘরের যে কালচারটা নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে তাকাবে খালি ফ্ল্যাট, বাড়ির পরিবেশটা নষ্ট হয়ে গেছে, বাড়ির মানে সামাজিক পরিবেশটা নষ্ট হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আরে ভাই, পশ্চিমবঙ্গে তো কোনোদিন আমেরিকা হবে না, ইংল্যান্ড হবে না, সুইজারল্যান্ড হবে না। স্বপ্ন দেখি হয়তো মাঝে মাঝে ভুলবশত আবেগে বসে বলে দিই যে পশ্চিমবঙ্গ ইংল্যান্ড হবে। নেভার বি ডাউন, এটা মনে রাখবে। আমি বিদেশে অনেক জায়গায় ঘুরেছি, তো আমি দেখেছি অসম্ভব। আমি কলকাতার কথা বলছি। এবার দেখুন 2024 সালের কথা বলি, তারপরে 25 সাল তো আছেই, যে মোট এই ফ্ল্যাট প্রতারণা করতে গিয়ে প্রতারিত হয়েছে, ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাটটি মধ্যে পায়নি, বা পেলেও তার যেভাবে এগ্রিমেন্ট হয়েছে সেই অনুযায়ী সুবিধা পায়নি। অভিযোগ পড়েছিল 3596টি, আর ফ্ল্যাট সংক্রান্ত অভিযোগ ছিল 1439টি। সবচেয়ে বেশি অভিযোগ হচ্ছে আপনার নিউ টাউন, বর্ধমান, কলকাতা সারাউন্ডিং, পূর্ব কলকাতা, বারাসত, দমদম এবং সাবাব এরিয়া অফ ক্যালকাটা এবং আদার্স পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তবে এগুলো বেশি আপনার এই শহরতলিগুলোতে বেশি হচ্ছে, কারণ একদম গ্রামাঞ্চলে আপনি এইসব গ্রামের লোক এসবের কালচারে যাবে না। তাদের বাড়ি, তাদের জমি জমা আছে, দুটো সবজি চাষ করে, পুকুর আছে, পুকুর মাছ চাষ করে, তারা কখনো এসব ফ্ল্যাট কালচারে যাবে না। যেটা যাবে সেটা আমাদের শহরবাসী যাবে। আধুনিক হতে চাইছি আমরা, তো কালা আদমি, আমরা নেটিভ ইন্ডিয়ান, আমরা কি কখনো আর ফরেনারদের মতো এরকম ফর্সা চামড়ার ক্যাটাগরিতে উন্নীত হতে পারি? সম্ভব নয়, চেষ্টা করলে হবে না। প্রকৃতি, ঈশ্বর আমাদের এইভাবেই সৃষ্টি করেছে। যাদবপুর এলাকায় বছরখানেক আগে একটি ফ্ল্যাট বুকিং করেছিলেন বাঘাযতীনের বাসিন্দা অলোকেন্দু চৌধুরী। বা বুকিংয়ের সময় প্রমোটার জানিয়েছিলেন যে ফ্ল্যাটের প্রত্যেকটি ঘরে হবে ফলস সিলিং। প্রমোটারের রাস্তা আপনার সিপিএমের আমল থেকে এখন এটা আরও উন্নত পর্যায়ে চলে গেছে, শিল্প পর্যায়ে চলে গেছে। কিছু করার নেই, কোনো নিয়মের বেলায় নেই, গায়ের জোর আছে, লোকজন দিয়ে তুলে দেবে আপনার জমি, কেড়ে নিয়ে আপনার করবে, ফ্ল্যাট তৈরি করবে। বৈধভাবে খুব কমই আছে। এখন ভুগছে, আগুন লাগছে, লোক মরছে, সম্পত্তি নষ্ট হচ্ছে। পাপ করলে তার শাস্তি পেতে হবে, পাপ বাপকেও ছাড়ে না। এটা আমরা যেরকম আগে শুনে এসেছি, আর এখনও সেইভাবেই তার প্রতিফলনটা দেখতে পাচ্ছি।
এই প্রমোটারে কি বলেছে যে রঙও করে দেওয়া হবে, ফলস সিলিং দেওয়া হবে, তবে টাকা নিলেও প্রতিশ্রুতি পূরণ করেননি এই প্রমোটাররা। অধিকাংশ প্রমোটাররা কিন্তু মানে কি বলবো, ভালো নয়। অধিকাংশ, সবাই কিন্তু খারাপ নয়, ভালো প্রমোটারও আছে। আমার বাড়ির চারধারে দেখতে পাবেন যেসব ফ্ল্যাট হয়েছে ওইভাবেই হয়েছে, তবে ভালো সংখ্যা কম, খারাপের সংখ্যাটা বেশি। 7 দিনের মধ্যে 3 দিনের মধ্যে প্ল্যান পাস করে নিচ্ছে। অর্থ থাকলে আপনি সব কিছু করতে পারবেন। আর ধামাধরা লোক দিয়ে আপনার ধরা থাকে দপ্তরে, তা তো কোনো কথাই নেই। ব্যাপারটা হচ্ছে এইটা, কিন্তু কবে এই বাঙালিদের চোখ খুলবে, নেক্সট এই জেনারেশন টু জেনারেশন, এখনকার জেনারেশন ডিজিটাল ইন্ডিয়াতে বড় হচ্ছে, হাতের মুঠায় সারা পৃথিবী চলে আসছে এই মোবাইলের দৌলতে, ইন্টারনেটের দৌলতে। এরা কবে তাদের উত্তরপুরুষদের বা পূর্বপুরুষদের শিক্ষিত করবে সেটা সময় করবে। অতিরিক্ত আধুনিকতা করতে গেলে তার পরিকাঠামো দরকার। অতিরিক্ত আধুনিকতা ফাঁদে পা দিলে তার পরিণতি খুব ভালো হয় না। আপনি ভাবছেন যে পয়সাকে 3 তলা বাড়ি করে দিলাম, ভিত যদি আপনার ঠিক না থাকে আর সেরকম যদি আপনার অর্থের জোর না থাকে, যেটুকু দরকার মাল মশলা দেওয়া যে না দেন, ও বাড়ি 3 দিনে ভেঙে পড়বে। পড়েওছে, কলকাতাতে হয়েওছে। এইবার যেটা আমি বলছিলাম, যে যেটা আমার হেডিং ছিল, ভালো বাসা কিনতে গিয়ে শহরের লোক ঠকছে। ভালো বাসা কিনতে গিয়ে শহরের লোকেরা, সে শিক্ষিত অশিক্ষিত, ধনী লোক বড় লোক, বিত্তশালী অবিত্তশালী, ঠকছে। তো সাধারণত বিত্তশালী বা মধ্যবিত্তরাই যায় এইসব কাজে। ফ্ল্যাট সংক্রান্ত মানে কাজে, ফ্ল্যাট কেনার কাজে গরিব লোক তো যাবে না, চাষাবসের লোক তো যাবে না। তারা জমি জমা নিয়ে, সে কুড়ে ঘর হোক মাটির ঘর হোক, তাতেই তার শান্তি। অন্তত মাছে, আমি গ্রামাঞ্চলে দেখেছি, তা অন্তত পুকুরের মাছটা তারা খেতে পারে। সবজি ফলিয়ে সেই টাটকা সবজি তারা রান্না করে খেতে পারে, তারা বেশি দিন দীর্ঘ জীবন লাভ করে। শহরের লোক সেটাও হয় না, অকালে পতন হয়ে যায়, মৃত্যুর মুখে পতিত হয়, নানা রকম অসুখ বিসুখে চলে যায়, শেষ হয়ে যায় জীবনটা। আচ্ছা, যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে প্রমোটাররা যে প্রতিশ্রুতি দেয় কাস্টমারদের, টাকা নেয় ধার দেনা করে, লোন দেনা করে, ঘর ঘটি বাটি বিক্রি করে, সবাই চায় একটু সুখে শান্তি একটা ফ্ল্যাট কিনে থাকবো। বাড়ি করার সামর্থ্য বা বাড়ি করার ক্ষমতা, হয়তো অর্থ আছে কিন্তু সময় নেই, লোকবল নেই দেখাশোনা করার মতো। আবার অর্থ নেই, যদি কম টাকাতে যদি একটা 2 কামরা হোক 3 কামরা হোক, যে পাড়াটা খুপড়ির মতো হলেও যদি হয়ে যায়, অন্তত মাথাটা বোঝা যাবে। এরকমভাবে এরপরেই এই প্রমোটাররা যে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি প্রমোটাররা রক্ষা করে না। এগ্রিমেন্টটা যে করে, এগ্রিমেন্টটা রক্ষা করে না। প্রচুর টাকা পয়সা ঝেড়ে দেয়, একদম সর্বশান্ত করে দেয় ক্রেতাদের। আচ্ছা, এরপরে কিন্তু এই ধরনের ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ দায় করেছেন এই অরবিন্দ বাবু, যাদবপুরে, যার কথা বলছিলাম আপনাকে আমি, অরবিন্দ চৌধুরী। যাদবপুর সংলগ্ন একটা ছোট শহর বাঘাযতীন, অনেক বর্ধিত সুন্দর প্রাচীন শহর একটা, খুব সম্ভব এটা দক্ষিণ 24 পরগনার মধ্যেই পড়বে, কলকাতা খুবই কাছে। তো তিনি যখন এই বেনিয়মের জন্য প্রমোটারের বিরুদ্ধে কেস করেন সরকারি ক্রেতা সুরক্ষা দপ্তরে, দীর্ঘ 9 মাস ধরে মামলা চলার পর ক্ষতিপূরণ বাবদ ওই প্রমোটার থেকে উনি 4,36,000 টাকা ক্ষতিপূরণ বাবদ পেয়েছেন। এটা যদি আপনার ভাগ্য ভালো থাকে আর বিচার যদি ঠিকমতো হয় ক্রেতা সুরক্ষা দপ্তরে, তাহলে আপনি আপনার ক্ষতিপূরণের টাকাটা প্লাস পেনাল্টি বাবদ কিছু আপনি প্রমোটারের কাছ থেকে পাবেন। আর প্রমোটার যখন এই ব্যবসায় নেমেছে, জানবেন যে ঘুঘুর বাসা
ওর জানা আছে এবং সে ঘুঘুর বাসার মধ্যে গিয়েও সব কিছু ম্যানেজ করে ব্যবসায় নেমেছে। আর বেশি কিছু বললাম না। 1.5 বছরের মধ্যেই পেয়ে যাবেন নিউটনের ফ্ল্যাটের চাবি, এমনই কথা দিয়েছিলেন প্রমোটার। অথচ 3 বছর পেরিয়েও 3 বছর হয়ে গেছে, সেই ফ্ল্যাটে ঢুকতে পারেনি সল্টলেকের একে ব্লকের বাসিন্দা পারমিতা চৌধুরী। ফ্ল্যাটের যাবতীয় টাকা মেটানোর পরেও প্রমোটারের এই প্রতিশ্রুতি ভঙ্গের কথা গত বছর নভেম্বর মাসে এই পারমিতা দেবী জানান ক্রেতা সুরক্ষা দপ্তরে। এরপরে ওই প্রমোটারের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। ফ্ল্যাট কিনতে গিয়ে অরবিন্দবাবু মানে অরবিন্দ চৌধুরী বা এই পারমিতাদের মতো একই সমস্যার মুখে পড়েছেন এমন ক্রেতার সংখ্যা এ রাজ্যে নেহাত কম নয়, প্রচুর। পেপার খুললে খবর খুলে দেখতে পাবেন একটা ফ্ল্যাট 10 জনের কাছে বিক্রি হয়ে গেছে। এসব জালিয়াতি আমাদের রাজ্যে বেশি হয়, এটুকু বলতে পারি। সব রাজ্যে হয় দেশে, কিন্তু এই রাজ্যের সংখ্যাটা একটু বেশি। কারণ আছে, শস্যের মধ্যে ভূত আছে, সেটা আপনারা নিজেরই জলজন্ত বুঝতে পারছেন ব্যাপারটা। তবু আমরা ভোট দিই, কারণ আছে, হয় শিক্ষার অভাব, নয় সচেতনতার অভাব, নয় ভয়ে, নয় দাদাগিরির প্রভাব আছে, আর নয় কিছু পেয়েছি স্বার্থটাও কাজ করে, যে আমার বাড়ি 3 জন চাকরি পেয়েছে, আমার বাড়ি 3 জন ব্যবসার জন্য বিনা পয়সায় লাইসেন্স করে দিয়েছে আমাকে, ইত্যাদি ইত্যাদি আর কি। দোকান খরচা মোটামুটি খুব কম দামে পেয়ে গেছি, বা লোকের জমি দখল করতে আমাকে সাহায্য করেছে, ওকেই ভোটটা দিই, এসব কাজ করে। কিন্তু এইবার কথাটা যেটা বলছিলাম, যে এই ফ্ল্যাট কিনতে গিয়ে যেসব মানুষ সমস্যায় পড়ছে, প্রচুর মানুষ, এরকম মানুষের সঙ্গে আপনি অগণিত পাবেন। পথে বসে যায় মানুষ, যারা লড়তে পারে না, কিন্তু এর কোনো সুরাহা হয় না। কজনের শাস্তি হয় হাতে গুনে বলা যেতে পারে, অধিকাংশই রেহাই পেয়ে যায়। প্রচুর ফ্ল্যাট আগুন লাগলে জল পাবেন না, দমকল ঢুকতে পারবে না। এবার কি করতে হবে? যত দোষ দিয়ে অন্য ঘোষের ঘাড়ে ফেলো, আগুন লাগিয়ে দাও, দমকলের গাড়ি ভেঙে দাও, ভাঙচুর করে দাও, মারধর করো, ঠিক সময় গিয়ে পৌঁছায়নি বলে। আরে ঢুকবে কোথায়? রাস্তা দখল করে অলিতে গলিতে 3তলা 4তলা ফ্ল্যাট করে দিয়েছে, যেখানে ফ্ল্যাট করার কথা নয়, আইনে নেই। যার জন্য আগুনে ধ্বংসাত্মক কাজকর্ম হচ্ছে, আগুন লেগে যাচ্ছে, প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, লাখ লাখ টাকা সম্পত্তি নষ্ট হচ্ছে, মানুষ মরছে, বাড়ি ভেঙে পড়ছে আরেকটা বাড়ির উপরে, সেই বাড়ির লোক মারা যাচ্ছে। এগুলো হচ্ছে ঈশ্বরের মার। তা মরবে কারা? আপনার আমার মতো সাধারণ মানুষ মরবে, রাঘব বোয়ালরা বেঁচে যাবে। এমন দেখুন, এই সরকারি সূত্রে খবর 2024 সালে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত, মানে পুরো হোল 2024 ইয়ার্স, এই বছরটা এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা সুরক্ষা সংক্রান্ত 3,596টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে 1,705টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি যে হয় না তা হয়, এবং গড়পড়তায় কতটুকু ভালোভাবে হয় বা ঠিকমতো হয় কিনা, বা সবগুলো হয় কিনা শতাংশ অনুসারে, সেটা আমি বলতে পারবো না, কিন্তু হয়, ক্ষতিপূরণ কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়। আর বাকিগুলি নিষ্পত্তি প্রক্রিয়া জারি রয়েছে। মোট অভিযোগের মধ্যে 40% অভিযোগই হচ্ছে ফ্ল্যাট সংক্রান্ত। এই 40% অভিযোগকারীরা নানাভাবে ঠকেছেন প্রমোটারদের কাছে। প্রমোটারের সাহসটা পায় কোথা থেকে? হয়তো 70-30, 50-50, 60-40 এইভাবে রেশিওতে প্রমোটারের সঙ্গে সে বাড়ির মালিকের, যে জমির মালিক, তার সঙ্গে এগ্রিমেন্ট হয়। যদি আপনি বুদ্ধিমান না হন, যদি আপনি এই নিয়মগুলো না জানেন, যদি আপনি ঠিকমতো বিএলআরের কাছে কিছু খোঁজখবর না নেন, পৌরসভা থেকে ঠিকমতো খোঁজখবর যদি না নেন, খোঁজখবর যদি না নিয়ে যদি আপনি এই কাজে প্রমোটারের সঙ্গে বিশ্বাস করে করেন, বিপদ কিন্তু আপনার একদম শিওরে, এটা আমি জানব। তাই এইটার ব্যাপারে আমি আজকে এইটা ভিডিওটা করছি, যে ফ্ল্যাট কিনতে গেলে শুধু অর্থ থাকলে কিন্তু হবে না, আপনাকে সেইভাবে
বুঝে শুনে সব দিক দেখে যাচাই করে আপনি ফ্ল্যাট কিনতে যান বা আপনার জমিটা প্রমোটারকে দিন। তবে শুধু ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারণাই নয়, ইলেকট্রনিক্স জিনিস কিনতে গিয়ে ঠকেছেন এমন ক্রেতা রয়েছে প্রচুর। আমি বললাম না একটু আগে যে আমাদের দেশে আপনি বা আমাদের রাজ্যে আপনি এরকম ধরনের মানে অসামাজিক শিল্প কার্যে দক্ষ মানুষ আপনি পাবেন, আছে। তারপর তো ভিন রাজ্যের হ্যাকাররা তো আছেই, ইন্টারনেট নেট হ্যাকার বা মোবাইল হ্যাকার, যারা ব্যাংক থেকে আপনার বিনা ডকুমেন্টসে টাকা তুলে নিচ্ছে। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার এক বন্ধু তাই হয়েছে। গত 26শে মার্চ 2025 সাল বন্ধুকে ফোন করেছে, তাকে কেওয়াইসি চেয়েছে ডেবিট কার্ডের জন্য, এটিএম কার্ডের জন্য। সে বলছে এটিএম কার্ডের জন্য তো কখনো কোনো কেওয়াইসি লাগে না, তাহলে আমি ব্যাংকে যাব। ব্যাংকটা কোথায়? প্রাইভেট ব্যাংক, বেলঘুরিয়া ব্রাঞ্চের বন্ধন ব্যাংক। সে কিছু না, ফোন কেটে দেয়। তারপরে ঠিক তার কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পরে তার সেভিংস অ্যাকাউন্ট থেকে বন্ধন ব্যাংক বেলঘুরিয়া ব্রাঞ্চে 43,700 টাকা চলে যায়। যাবতীয় ইয়েতে কি বলে ব্যারাকপুরে এবং বেলঘুরিয়া থানায় সে জারি করেছে, অনলাইনে করেছে, কিন্তু অ্যাকসেপ্টও হয়েছে। আজও পর্যন্ত সেই টাকা ফেরত পায়নি, ব্যাংকও হাত ঝেড়ে দিয়েছে। আর এই যে সাইবার ক্রাইমে যে দপ্তরে যে অভিযোগটা করা হয়েছে সব ডকুমেন্টস দিয়ে, এখন তার ফয়সাল খান টাকাটা পায়নি, আর পাবে বলে আমার মনে হয় না। এটা আমার বন্ধুর ক্ষেত্রে ঘটেছে, হ্যাঁ, বেলঘুরিয়া ব্রাঞ্চে বন্ধন ব্যাংকে। এবার বন্ধু বলেছে আর বন্ধন ব্যাংকে টাকা রাখার কোনো দরকার নেই, সরকারি ব্যাংকে রাখ, দুটো পয়সা লোভে কেন যাবে? যেসব ব্যাংকের কোনো সিকিউরিটি নেই। সরকারি ব্যাংকেও যে আছে সেটা বলছি না, কিন্তু তবুও একটা রেজাল্ট পাওয়ার আশা থাকে। প্রাইভেট ব্যাংকে, যেসব বন্ধন ব্যাংকদের মতো প্রাইভেট ব্যাংকগুলোতে এই ঘটনাটা ঘটেছে, না রাখাই ভালো। যাই হোক, সেটা তো যে যা ব্যক্তিগত ব্যাপার। সেটাই বললাম যে কত রকমভাবে জালিয়াতি হতে পারে। শুধু ফোন করেছে, কোনো ডকুমেন্টস সে ফোন যে রিসিভ করেছে রিসিভার, সে কিন্তু কিছু বলেনি, ব্যাংক থেকে টাকা চলে গেল। কী করে চলে গেল, কীভাবে পেলো, তার সব কিছু অবশ্যই ব্যাংকের লোক জড়িত থাকতেই পারে। আর যে সিম কার্ডের নামটা উঠেছে সেটা পাটনা বিহারেরই এটা বেশি করে। আর ঝাড়খণ্ডে একটা আছে জামতারা গ্যাং, তারই হচ্ছে মাস্টার মাইন্ড। তাদের ইনস্টিটিউট বিভিন্ন রাজ্যে গঠিত হয়েছে, সেখানকার ছাত্র প্রচুর। এর মধ্যে রাজস্থানের ভরতপুর একটা আছে, ভালো ক্যাটাগরি, সম্মানে তারা উত্তীর্ণ হয়ে যাচ্ছে প্রত্যেকটা জালিয়াতি কাজে। যাই হোক, ইলেকট্রনিক্সের ব্যাপারে এলো বলে কথাগুলো বললাম। এবার দেখুন, বেহালার বাসিন্দা মনোজ চৌধুরী মাস 7 আগে পাড়ার দোকান থেকে একটি এলইডি টিভি কিনেছিলেন। এই মনোজবাবু 3 মাস যেতে না যেতেই টিভি বিকল হয়ে পড়ায় দোকানদারের সঙ্গে যোগাযোগ করেন ওই ক্রেতা। তবে দোকানি যেটা হয়, দোকানদার পাত্তা দেয়নি। আপনার টিভি খারাপ হয়ে গেছে, আপনার দোষে হয়েছে, আমি কী করব? আমি এর কোনো ব্যবস্থা করতে পারবো না, মুখের উপর বলে দিলাম। এইবার দেখুন, দোকানি যখন পাত্তা দেয়নি এই ক্রেতাকে, মনোজবাবুকে, অথচ কাগজে কলমে রসিদে টিভিটির এলইডি টিভিটা তিনি কিনেছিলেন, তার ওয়ারেন্টি ছিল, এখন তো গ্যারেন্টি নয়, ওয়ারেন্টি। এই ওয়ারেন্টি ছিল 2 বছর। এরপরে ক্রেতার সুরক্ষা দপ্তরে যখন অভিযোগ দায়ের করেন মনোজবাবু, দপ্তরে হস্তক্ষেপের 2 মাসের মধ্যেই তিনি সুবিচার পেয়েছেন, টিভির পুরো টাকাটা তিনি পেয়ে গেছেন। তার সঙ্গে কিছু পেনাল্টি দোকানদারের কাছ থেকে আদায় করে দেওয়া হয়েছে। কিনলে নামি দামি ভালো দোকান থেকে আপনাকে কিনতে হবে। ওই মুদিখানার মতো, চা দোকানের মতো পাড়ার দোকান থেকে কখনো গজিয়ে ওঠা ইলেকট্রনিক্স দোকান থেকে আপনি জিনিসপত্র কিনতে যাবেন, এটা আমার কথা। আমি তাই করি, না হলে মনোজবাবুর মতো অবস্থা হবে। তারপর আপনাকে ছোটাছুটি করতে হবে, ক্রেতা সুরক্ষা দপ্তরটা কোথায়, সময় দিতে হবে আপনাকে। সেখানে কীভাবে যাওয়া যাবে, কীভাবে
অভিযোগটা দায়ের করতে হবে, এসব জন্য আপনি সময় দিতে হবে। তার থেকে ব্র্যান্ডের দোকান থেকে আপনি কিনুন, আশা করি অসুবিধা হয় না। এবার দেখুন, ইলেকট্রনিক জিনিস কিনে ঠকেছেন এমন অভিযোগকারী 21%, 21%। অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে প্রতিদিনই তাদের কাছে যে অভিযোগগুলো জমা পড়ে ক্রেতা সুরক্ষা দপ্তরে পশ্চিমবঙ্গ রাজ্যে, তো এর বেশিরভাগই হচ্ছে ফ্ল্যাট সংক্রান্ত। ইলেকট্রনিক্সের সংক্রান্ত খুব কমই হয়, সংখ্যায় কম আর কি, হয় সংখ্যায় কম, তবে বেশি হয় এই ফ্ল্যাট সংক্রান্ত জালিয়াতি। নগদ পয়সা নিচ্ছি, ঘাড় মোটকে মানুষকে পথে বসিয়ে দিয়ে ফ্ল্যাটের পয়সা নিয়ে নিচ্ছে আগে, সেই মানুষ সেই ফ্ল্যাটটা দিতে ক্ষতি কি, কেন দেব না? ওইটা বললাম, অসাধু মানুষ, অসাধু মনোবৃত্তি বেড়ে গেছে, তার একটাই কারণ, সাহস পাচ্ছে তার একটাই কারণ, আইন ব্যবস্থা ঠিক নয়। প্রশাসন ভোটে জেতার জন্য, বিশেষ করে কিছু ক্ষমতাসীন রাজনৈতিক দল এইসব লোকের কাছ থেকে ভোটে জেতার জন্য এদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। না হলে আড়িয়াদহের জায়ন্ত সিংয়ের মতো তোলাবাজরা তাকে পেছনে একটা লাথ মারুন যে সই করতে পারবে না। সেই লোকের বাড়ির মায়ের সময় মাকে তাদের ছেলে মেয়েদেরকে গায়ে হাত তুলে পেটাতে পারে নৃশংসভাবে, ক্লাবে ঢুকে লোকদের মারতে পারে যারা তার বিরোধিতা করেছে। এখন জেলে আছে, চাপে পড়ে জেলে আছে। তার 3টে ভাই ধরে রাখুন, তো বিহারি অবৈধ পুকুর ডোবা বুঝিয়ে এই জায়ন্ত সিং সমাজ বিরোধী তোলাবাজ বিশাল 3তলা বাড়ি করেছে। হাইকোর্ট বলছে সে বাড়িটা ভেঙে দিতে, কামারহাটি পৌরসভার ক্ষমতা হয়নি এখন পর্যন্ত সে বাড়িটা ভাঙতে। বাকিটা আপনার বুঝে নিন কেন পারেনি, হাইকোর্টের রায় আছে, নির্দেশ আছে, নাটক অজুহাত দিচ্ছে। এই জায়ন্ত সিংয়ের 3 ভাই, 2টো পৌরসভায় পার্মানেন্ট জবে চাকরি করছে। সে যে চাকরি হোক, অন্তত মাসে 15-20 হাজার টাকা পাচ্ছে। অবৈধভাবে চাকরিটা পেয়েছে, বৈধভাবে পেয়েছে কিনা বলতে পারছে না। কি করে পেল? এই জায়ন্ত সিংয়ের 3 ভাই, একটা বড়নগরে পৌরসভা আর বাকিটা বোধহয় কামারহাটি পৌরসভায় পেয়েছে। তা ধরে নেওয়া যায় সেটা বৈধভাবে নয়, আর বৈধভাবে যদি হয় ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, ভালো। এইবার 9% অভিযোগকারী অভিযোগ জানিয়েছেন যে প্রতিদিন অতিরিক্ত দাম নেওয়া হয়েছে। এই অভিযোগগুলো ক্রেতা সুরক্ষা দপ্তরে করছে। প্রতিদিন তাদের কাছে যে অভিযোগপত্র জমা পড়ে বেশিরভাগই কিন্তু এই ফ্ল্যাট সংক্রান্ত, যেটা আমি আগে বলেছিলাম। অভিযোগ পাওয়ার পরে দুপক্ষকে সামনে বসিয়ে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করা হয় প্রথম সুরক্ষা দপ্তরে, সুরক্ষা আদালত। আর তাতে কাজ না হলে ক্রেতা সুরক্ষা আদালতে মামলা দায়ের করতে হয়। সেই মামলাতেই সুবিচার পান ক্রেতারা। হ্যাঁ, ক্রেতারা পেয়েছে, এটা কোনো অস্বীকার উপায় নেই। 100%-এর মধ্যে 100% যদি নাও পায়, অন্তত 40% বা 45% এগুলো ফয়সালা হয়েছে, প্রতারিতরা ক্ষতিপূরণ পেয়েছে। আর বাকিগুলো যেগুলো পায়নি সেগুলো অন দ্য ওয়েতে আছে, মানে অন দ্য ওয়েতে আছে মানে পেন্ডিং আছে, ওগুলো বিচার ব্যবস্থা চলছে, বিচার চলছে। এখন পাবে কি পাবে না সেটা আপনার কপাল বা ভাগ্য, এটা মনে রাখবেন সবসময়। এবার সেই মামলা যদি সুবিচার অনেক ক্রেতা পায় বা অনেক ক্রেতারা পায়ও না। কেন পায় না? তারও অনেক কারণ আছে। এই ক্রেতা সুরক্ষা দপ্তরের, মানে এই ক্রেতা সুরক্ষা দপ্তরের যে আদালত, সেই দপ্তরের যে মন্ত্রী বিপ্লব মিত্র, তিনি বলছেন যে ফ্ল্যাটের টাকা মেটানোর পরেও ফ্ল্যাটের চাবি সঠিক সময় না পেলে বা অন্য কোনো জিনিস কিনে প্রতারিত হলে অবশ্যই অভিযোগ জানাবেন আমার দপ্তরে। বিপ্লব মিত্র মাননীয় মন্ত্রী, তার দপ্তর মানে ক্রেতা সুরক্ষা দপ্তরে উনি জানাতে বলছেন। এটা উনি সততার সঙ্গে বলেছেন যে আপনারা অভিযোগ জানান, এটা কর্তব্য। এবং
সচেতনতার অভাবে অনেক সময় অধিকার বুঝে নিতে ভুলে যান লোকে। এটা তো বললাম একটু আগে, আপনাকে কিছুক্ষণ আগে বললাম। সচেতনতার অভাব যদি না থাকে, যদি সচেতনতার অভাব যদি না থাকে, তাহলে আপনার ঠকার কোনো সম্ভাবনা নেই। আর যদি আপনি লোভে পড়ে প্রমোটারের কথায় প্রভাবিত হয়ে বা সেরকম চা দোকান, মুদিখানার মতো পাড়ার সেরকম কোনো ইলেকট্রনিক্স দোকানে গিয়ে যদি তার কাছ থেকে আপনি তার কথার ভরসা করে বিশ্বাস করে যদি কোনো জিনিস কেনেন, তার দায় আপনার, এর দায়িত্ব কেউ নেবে না। সেটাই বলছে যে ক্রেতা সচেতনতা থাকা দরকার। ফ্ল্যাট কিনতে গেলে আপনাকে সব কিছু জানতে হবে। আমার ইচ্ছা আছে একটা ভিডিও করার, পরবর্তীকালে একটু বড় হতে পারে। মেডিক্লেম নিয়ে আমি একটা ভিডিও করার ইচ্ছা আছে, জানি না করতে পারবো কি না। মেডিক্লেমে অনেক জটিল ব্যাপার, আর এর মূল মাথা হচ্ছে যে আপনাকে মেডিক্লেম করাবে এজেন্ট। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গে যদি সময় পাই, সুযোগ পাই, আমি সেটার ব্যাপারে একটু আপনাদের জানাবো। এবার দেখুন, মনে রাখবেন যে ক্রেতা সুরক্ষা কিন্তু আপনার অধিকারের মধ্যেই পড়ে। অর্থাৎ ফ্ল্যাট কিনতে গেলে আপনাকে প্রথমে প্রমোটারের কাগজপত্র দিতে হবে, 1 নম্বর কথা। আর সেই জমিটা বৈধ কিনা, এই প্রমোটারের সেই ধরনের কোনো লাইসেন্স আছে কিনা, প্রমোটার যে জমিটা কিনেছে সে সঠিকভাবে কিনেছে কিনা, তার মালিক সঠিক কিনা, সেই কাগজপত্র আপনাকে দেখতে হবে, জানতে হবে। প্রয়োজন হলে তার দাগ নম্বর নিয়ে আপনাকে পৌরসভায় গিয়ে সার্চ করতে হবে যে সে বৈধভাবে এই ফ্ল্যাটটা তৈরি করছে কিনা। তারপর আপনি ফ্ল্যাট কেনার দিকে এগোন, না হলে পস্তাবেন। এটা হচ্ছে কথা। আমরা ছোটোবেলা একটা কথা শুনেছিলাম হিন্দিতে, जो दिल्ली का लड्डू खाया वो भी पछताया, और जो खाया भी नहीं वो भी पछताया। তো সহি বাত হ্যাঁ। আজ এইটুকু। নমস্কার, সারাটা দিন ভালো কাটো, ভালো থাকবে।